এই মেয়ে, তোর নাম কি রে? বাড়িতে এসে আমায় মার খাওয়ানোর জন্য সরঞ্জাম করেছিস? সৌহার্দের কথায় প্রিয়ন্তী চোখ তুলে তাকায়, যে এতক্ষণ নিচু হয়ে কাঠ কুড়োচ্ছিল, যার দরুন তার ছোট্ট ছোট্ট হাত থেকে কাঠের টুকরোগুলো পড়ে গিয়েছে। সেগুলো কুড়াচ্ছিল রান্না করার জন্য, কারণ তার মা গত 3 দিন যাবৎ কিচ্ছু খায়নি। তার ধারণা বাড়ির সকলে তার মাকে বকা দেওয়ার ফলে তার মা রেগে আছে, তাই কিচ্ছু খাচ্ছে না। উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় সে নিজেই রান্না করবে মায়ের জন্য। আমার নাম রাফিদা আহমেদ প্রিয়ন্তী। সবাই আমাকে প্রিয় বলে ডাকে, তুমিও আমাকে প্রিয় বলেই ডেকো ভাইয়া। সৌহার্দ্য ভ্রু কুচকায়, একবার চোখ বোলায় বাচ্চা মেয়েটির ফর্সা মুখখানায়। গরমের তাপে গাল দুটো কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে, সেই সাথে কপালেও ঘাম জমেছে বিন্দু বিন্দু। তোর নাম যতই প্রিয় হোক না কেন, তুই কখনো আমার প্রিয় হতে পারবি না, বুঝছিস? তুই আমার জাতশত্রু, আমার বাপেরও জাতশত্রু, তোর বাপেরও জাতশত্রু। বলেই প্রিয়ন্তীর কপালের ঘামটুকু নিজের পাঞ্জাবির হাতা দিয়ে মুছিয়ে দেয়। তারপর হনহনিয়ে বালির বাইরে চলে যায়। আজ শুক্রবার, নামাজে দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি এসেই তার জীবনে অশান্তি শুরু করেছে। নীল রঙের জামাটা ভিজে লেপ্টে আছে সারা শরীর জুড়ে। বালিশের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো উড়ছে ক্ষণে ক্ষণে, যার দরুন সেগুলো বারবার ঘাড় ও কানে সুরসুরি দিচ্ছে। প্রিয়ন্তী আধো আধো ঘুমে উঠে বসে, ঘুম জড়ানা চোখে তাকায় মাথার ওপর থাকা পাখাটার দিকে। পাখা তো ঠিকই চলছে, তবুও তার গরম লাগছে কেন? তার চুল খোলা বলে, নাকি ছাদের ওপর টিন দ্বারা আবৃত ঘরটায় থাকে বলে? সে বিরক্ত হয়। তার মাটা খুব ফাঁকিবাজ হয়েছে। আগে কি সুন্দর তাকে সাজিয়ে গুছিয়ে রাখত, চুলে হরেক রকমের ক্লিপ বেঁধে দিত, খাবার হাতে আগে পিছে ঘুরত। কিন্তু এখন কি হলো তার মায়ের? এই যে সকাল থেকে সে না খেয়ে খিদে পেটে ঘুমোচ্ছে, কই তার মা তো একবারও এলো না খাবার হাতে। কোথায় সে? প্রিয়ন্তী আশেপাশে চোখ বোলায়। ছোট্ট রুমটায় সে আর তার মা থাকে আজ 15 দিন হলো। কি নোংরা এই রুমটা! এভাবে থাকা যায় বুঝি? তাদের বাড়ি তো এত নোংরা ছিল না। তার কাছে এটাকে ডাস্টবিন মনে হচ্ছে। তার মা বলেছিল ডাস্টবিনে ময়লা ফেলতে হয়। এই রুমটাও ঠিক তেমনই। রুমের এক কর্নারে ছোট ছোট কাঠের টুকরা পড়ে আছে, অন্য দিকটায় পড়ে আছে কিছু ভাঙা টব, প্লাস্টিকের বালতি আর কিছু ছেঁড়া জুতো। প্রিয়ন্তী গুটি গুটি পায়ে নেমে আসে খাট থেকে, এক দৌড়ে ছুটে যায় ছাদের বাঁ পাশটায়। সেখানে পড়ে থাকা আধা ভাঙা ঝাড়ুটা হাতে তুলে নিয়ে পুনরায় ছুটে আসে তাদের ছোট্ট রুমখানায়। গিন্নি গিন্নি ভাব আনার জন্য একটা ওড়না বের করে কাপড়ের ব্যাগ হাতড়ে। সে তাকে কাঁধ থেকে পেঁচিয়ে কোমরে এনে বাঁধে। শুরু হয় তার ঘর পরিষ্কারের কাজ। তারপরে একটু কমানো সূর্য মামা, আমার খুব গরম লাগছে তো। তুমি কি আমার উপর রেগে আছো? তাই বুঝি এভাবে কষ্ট দিচ্ছ আমায়? এই পুচকি, কেলে তুই? আর সূর্যের সাথে কথা বলছিস কেন? সূর্যের সাথে কথা বলা যায় নাকি? প্রান্তের কণ্ঠে বিস্ময়। সে আর সৌহার্দ্য মাত্রই ছাদে এসেছে ঘুড়ি ওড়াবে বলে। হোস্টেল থাকার দরুন বন্দি জীবন কাটাতে হয় তার। গরম আর শীতের ছুটিতে বাড়ি আসতে পারে শুধু। আজ সকালেই এসেছে গ্রীষ্মের ছুটি কাটাতে। প্রিয়ন্তী পিছু ফিরে তাকায়। এত সময় আকাশের দিকেই তাকিয়েছিল সে। কথায় ব্যাঘাত ঘটতেই ভ্রুজোড়া কুঁচকে ফেলে মুহূর্তেই। যেন সে খুব বিরক্ত। কোমরে হাত রেখেই বলে, যাবে না কেন? চাঁদ মামার সাথে কথা বলা গেলে সূর্য মামার সাথেও কথা বলা যাবে। এত বড় হয়েও এটা জানো না তুমি? প্রান্ত হাসে। মেয়েটি কি পাকা, কি সুন্দর ঘুরিয়ে পেঁচিয়ে তাকেই প্রশ্ন করে বসল। সৌহার্দ্য বিরক্ত হয়। মেয়েটি বড়দের মার খাওয়ানোর সাথে সাথে বড়দের সঙ্গে তর্কেও পটু। আমার খুব ভুল হয়েছে বাবু, আমি বুঝতে পারিনি যে সূর্যের সাথেও কথা বলা যায়। নয়তো এক্ষুনি হাত জোর করে বলতাম, সূর্য মামা, তোমার কি কোনো মেয়ে আছে? বিয়ে দিবে আমার কাছে? আমার যে খুব শখ তোমাকে শ্বশুর বানানোর, যাতে তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করতে না পারো। কি লাভ বলো বউয়ের সাথে ঝগড়া করে আমাদের উপর তাপ বর্ষণ করার? সৌহার্দ্য ফিক করে হেসে ফেলে, কিন্তু প্রিয়ন্তীর মুখখানায় দ্বিগুণ বিরক্তি ফুটে ওঠে। কি বলল তাকে? বাবু? আমাকে একদম বাবু বলবে না। আমার নাম প্রিয়ন্তী। সবাই আমাকে প্রিয় বলে ডাকে। মা বলেছে যারা ফিডার খায় তারা বাবু। আমি তো ফিডার খাই না, আমি তো ভাত খাই, তাই আমি বাবু নই, বুঝেছো? কখন বলেছে এই কথা? সৌহার্দ্য চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে। যখন আমি ভাত খেতে চাইতাম না তখন। সৌহার্দ্য স্মিত হাসে, মনে মনে বিড়বিড়ায়। বোকা ফুল। প্রিয়ন্তী গুটি গুটি পায়ে নিচে নেমে আসে। তার খুব খিদে পেয়েছে। মাকেও কোথাও দেখতে পাচ্ছে না। তার মায়ের কি হয়েছে বুঝতে পারছে না সে। আগের থেকে কেমন শুকিয়ে গিয়েছে, চোখে নিচে কালি পড়েছে। কেমন মন মরা হয়ে বসে থাকে সারাদিন, কখনো ছাদে, কখনো বাগানে কাঠের বেঞ্চে, নয়তো কখনো মাটিতে। এখনও হয়তো এসবের কোথাও একটাই আছে, খুঁজলে পাওয়া যাবে।
কিন্তু প্রিয়ন্তীর একটুও ইচ্ছে করছে না মাকে এখন খুঁজতে। আমাকে একটু খাবার দিবে বড় মামি? আমার খুব খিদে পেয়েছে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মোহনা চৌধুরী। ছোট মেয়ে মিহাকে কোলে বসিয়ে নাস্তা খাওয়াচ্ছেন তিনি। 4 বছরের মেয়েটা খাবার দেখলেই পালায়। প্রিয়ন্তীর ডাকে চোখ তুলে তাকায় তিনি। মেয়েটার মুখে অনেক মায়া, দেখলেই কেমন আদর করতে ইচ্ছে করে। দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে মেয়েটার। মুখটা কেমন শুকিয়ে আছে খিদের তাড়ায়। হয়তো তার মায়ের চোখের মণি, যেমনটা তার মা ছিল এই বাড়ির সকলের। তার স্পষ্ট মনে আছে, যখন সে এই বাড়িতে বউ হয়ে আসে, তখন প্রেরণা এক থালা ভাত এনে বলে, ভাবি, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দেবে, বুঝলে? আমি কিন্তু একা খেতে পারি না। তখন তার বয়স কতই বা ছিল, প্রিয়ন্তীর মতোই হবে হয়তো। সেই তো প্রেরণাকে নিজ হাতে বড় করেছে। 3 ভাইয়ের একমাত্র বোন বলে কথা। কোনো আদর যত্নের কমতি ছিল না। তারা নাকি বোন আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছে। টিফিনের টাকা জমিয়ে মসজিদের দান বাক্সে ফেলত একটি বোনের জন্য। শেষ পর্যন্ত আল্লাহ তাদের দোয়া কবুল করেন। একটা বোন হয় তাদের, যার নাম রাখে প্রেরণা। এর অর্থ উদ্দীপনা বা উৎসাহ। নিজের বাপকে গিয়ে বল খাবার কিনে দিতে। এই বাড়িতে এসে পড়ে আছিস কেন? তোর মা তো বেরিয়ে গিয়েছিল নাগরের হাত ধরে, তাহলে এখন ফিরে এলো কোন মুখে? শাহানা চৌধুরীর ঝাঝালো কণ্ঠস্বরে ধ্যান ভাঙে মোহনা চৌধুরীর। কথাটা শুনে প্রিয়ন্তী ঘাড় বাঁকিয়ে তাকায় তার মেঝো মামির দিকে। বাচ্চা মেয়েটির মাথায় কিছুই ঢুকছে না, তার মামি কি বলছে। সে তো ভেবেছে সে তার মামার বাড়ি বেড়াতে এসেছে। সে আগে জানত না তার মামা, মামি, নানি, মামাতো ভাই বোন রয়েছে। সে তার স্কুলের বন্ধুদের কাছে শুনেছে মামার বাড়ি অনেক মজার। সেখানে তাদের সবাই আদর করে, মজার মজার পিঠা বানিয়ে খাওয়ায়, বাহিরে ঘুরতে নিয়ে যায়, তাদের আদর যত্নে ভরিয়ে রাখে। তাহলে তার সাথে এমন হচ্ছে না কেন? সে কি কোনো ভুল করেছে? আহ মেঝো, চুপ কর তো। বাচ্চা মেয়েও এসবের কি বুঝে বলো তো? একটা কাজ কর না, রান্নাঘর থেকে ওর জন্য এক থালা খাবার নিয়ে আয়। দেখছিস তো আমার হাত আটকা। মোহনা চৌধুরীর কথায় মুখ বাঁকিয়ে হনহনিয়ে রান্নাঘরের দিকে ছুটে শাহানা চৌধুরী। প্রিয়ন্তীও চলে যায় তার পিছু পিছু। শাহানা চৌধুরী এক নজর দেখে প্রিয়ন্তীকে। মেয়েটাকে তার সহ্য হচ্ছে না। কোনো রকম খাবার খাইয়ে বিদেয় করতে পারলেই বাঁচে। এই নে তোর খাবার, এইখানটায় বসে খাবি। এক চুলো নড়বি না এখান থেকে। খাবার নষ্ট করলে দুপুরে তোরা মা মেয়ে খাবার পাবি না। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে যায় শাহানা চৌধুরী। প্রিয়ন্তী খাবার হাতে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে না এই খাবার খাবে কিভাবে। কতগুলো পানির মধ্যে এক মুঠো ভাত, সেগুলোও কেমন নরম নরম হয়ে আছে। তার সাথে দিয়েছে একটি পেঁয়াজ। সে এরকম খাবার কখনো খায়নি। তার মা তো তাকে সকালে দুধ, ডিম, পাউরুটি খাওয়াতো, কিন্তু সে খেতে চাইত না। মিহিকেও তো তার মা এগুলো খাওয়াচ্ছে। তাহলে তাকে যেটা দিয়েছে সেটা কি মামিদের খাবার? মামিরা বুঝি এইসব খাবার খেতে দেয়? প্রিয়ন্তী কাপা কাপা হাতে থালাটা নিয়ে মেঝেতে বসে পড়ে। থালাটাকে সে স্থির করতে পারছে না। মনে হচ্ছে তার ছোট্ট হাত থেকে থালাটা এক্ষুনি পড়ে যাবে পানির ভারে। প্রচণ্ড ক্ষুধা পেটে থাকার দরুন 5 মিনিটেই সম্পূর্ণ খাবার শেষ করে সে। খাবারটা থেকে খারাপ গন্ধ আসছিল। খাবারটা কি পচে গিয়েছে? বুঝতে পারে না বাচ্চা মেয়েটি। বুঝবেই বা কী করে? বুঝার বয়স তো এখনো হয়নি তার। খাবার শেষে থালাটা বেসিনে রেখে ছুটে যায় বাগানে। উদ্দেশ্য মাকে খুঁজে বের করা। দুপুর 2টোয় একে একে সকলে নেমে আসে খাবার টেবিলে। হরেক রকমের পদ রান্না হয় এই বাড়িতে। সকল পদ খাওয়া না গেলে উচ্ছিষ্ট খাবারটুকু যায় এই বাড়ির পোষা কুকুর বিড়ালের পেটে। আমাকে রাতের পান্তা ভাত দাও মা, আমি সেগুলো খাবো। সাথে একটা পেঁয়াজও দিও। সৌহার্দের কথায় টেবিলে উপস্থিত সকলে মাথা তুলে তাকায়, যারা এতক্ষণ খাবার খেতেই ব্যস্ত ছিল। সকলের কপালে চিন্তার ভাঁজ। কি বলছে ছেলেটা? রাতের পান্তা ভাত খাবে মানে? তুই রাতের পান্তা ভাত খাবি কেন বাবা? দেখ এখানে কত পদের খাবার আছে, সবই তো তোর পছন্দের। আর তোর কি মনে হয় আমি আমার একমাত্র ছেলেকে রাতের পচা বাসি খাবার খাওয়াবো? শাহানা চৌধুরীর কথায় সৌহার্দ্য চোখ তুলে তাকায়, যে এতক্ষণ রাগে মাথা নিচু করেছিল। নিজের ছেলেকে খাওয়াতে পারো না, কিন্তু অন্যের মেয়েকে ঠিকই খাওয়াতে পারো, তাই না মা? সৌহার্দ্যের কথায় শাহানা চৌধুরী সন্দিহান চোখে আশেপাশে তাকায়। সে তার ছেলের কথার মানে বুঝতে পেরেছে, কিন্তু এই কথা অন্যদের বুঝতে দেওয়া যাবে না। যতই সকলে প্রেরণা আর তার মেয়ের থেকে মুখ ফিরিয়ে থাকুক না কেন, এমন অন্যায় কেউ সহ্য করবে না। কি বলতে চাইছো মুনাফ? সোজা সাপটে বলো। নওয়াব চৌধুরীর কথায় সৌহার্দ্য ভরসা পায়। সে জানে তার বাবা জেঠু কখনোই এসব অন্যায় সহ্য করবে না।
সে নিজের চোখে না দেখলে কেউ হয়তো এই অন্যায় সম্পর্কে জানতই না। প্রিয়ন্তী যখন তার মায়ের পিছু পিছু আসে তখন সেও আসে তার মায়ের কাছে টাকা চাইবার জন্য। ঠিক তখনই সে তার মায়ের নির্মম রূপটা দেখতে পায়। একটা বাচ্চা মেয়েকে পচা বাসি খাবার খেতে দিচ্ছিল সে। সৌহার্দ্য রেগে যায়। তার মা এমন একটা কাজ করতে পারে সেটা যেন বিশ্বাসই করতে পারল না সে। পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা, যেন কেউ পা ফেললেও সেই শব্দ এসে পৌঁছাবে সকলের কর্ণকুহরে। সকলে খাওয়া থামিয়েছে অনেকক্ষণ আগেই। এই খাবার যেন কিছুতেই কারো গলা দিয়ে নামছে না। এমনটা কেন করলে শাহানা? বাচ্চা মেয়েটার কি দোষ এসবে? ও তো নিষ্পাপ। তোমার কি নিয়ে এত রাগ ওর ওপর? নওয়াব চৌধুরীর শান্ত কণ্ঠে কেঁপে উঠল শাহানা চৌধুরী। সে জানে এই শান্ত কণ্ঠ কতটা নিষ্ঠুর হতে পারে। সহসাই তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে থাকে। দৌড়ে গিয়ে পা ধরে তার ভাসুরের। আমার ভুল হয়ে গেছে ভাইজান, আমাকে মাফ করে দিন। আমি সেই দিনগুলোকে ভুলতে পারি না, যেদিন ওর মায়ের জন্য আপনাদের মাটিতে গড়িয়ে গড়িয়ে কাঁদতে দেখেছি, আপনাদের আহাজারি শুনেছি, আমার স্বামীর প্রতি রাতে নিঃশব্দে কান্নার ফুপানোর আওয়াজ পেয়েছি। আমি এসব কিছুই ভুলতে পারি না। নশেদ, তুমি আজই তোমার স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে আসবে। সে যেদিন এসব ভুলতে পারবে সেদিন ওকে নিয়ে আসবে, নয়তো সারা জীবনের জন্য ওই বাড়িতে থাকার ব্যবস্থা করবে। বলেই দ্রুত পায়ে স্থান ত্যাগ করে নওয়াব চৌধুরী। সে কি কান্না লোকাতেই ওভাবে পালালো? তার বোন যেমন তার কাছে আদরে, তেমনি তার বোনের মেয়েটাও যে তার কাছে বড্ড আদরে। রাত যত গভীর হয় চাঁদের আলো যেন তত উজ্জ্বল হয়ে ধরণীকে আলোকিত করে তোলে। ধরনের সকল আধার মিলিয়ে দিতে চায় নিজ ইচ্ছায়, কিন্তু মনের আধার সেটা কি মিলিয়ে দিতে পারবে? সকল কষ্ট, অতীত, স্মৃতি ভুলিয়ে দিয়ে জীবনটাকেও আলোকিত করতে পারবে কি? পারবে না হয়তো। তার মনের আকাশের চাঁদটা যে আমাবস্যায় ঢেকে গিয়েছে, যেখানে শুধু আধার আর আধার। সেই আধারে তার জীবনের আলো ঢাকা পড়ে গিয়েছে, সাথে তার বাচ্চা মেয়েটিরও। কাঠের সরু বেঞ্চে বসে নিজের ভাগ্যের নির্মম পরিণতির কথাই ভাবছে প্রেরণা আহমেদ। তার জীবনটা যেন হঠাৎই এলোমেলো হয়ে গিয়েছে। বিষাদ ছেয়ে আছে পুরো শরীর ও মন জুড়ে। চোখজোড়া বাগানের দিকে স্থির রেখে ছাদের এক কোণে বসে আছে জড়বস্তুর ন্যায়। দেখে মনে হচ্ছে প্রাণ নেই। খুব কাঁদতে ইচ্ছে করছে তার। রাতটা গভীর হলেই কাঁদবে কিছুক্ষণ, কিন্তু রাত কত হবে এখন? 12টা, 1টা নাকি 2টো? বুঝতে পারছে না সে। রাতের মতো দিনটাকেও এখন আধার লাগে তার কাছে, আর রাতকে লাগে কবর। সেই কবরে শুধু দম বন্ধ লাগে, নিঃশ্বাসের বেগ কমে। এমন রাতেই তো সে পালিয়েছিল এই বাড়ি থেকে। এক আকাশ সমান স্বপ্ন বুনেছিল রেদওয়ানকে নিয়ে। তার স্বপ্ন সত্যি হয়েছিল, কিন্তু পূর্ণ হয়নি। বুকে চাপা কষ্ট আর অশ্রুসিক্ত নয়নে মনের আকুতিগুলো প্রকাশ করতে থাকে গানের ভাষায়। তোর কিসের এত কষ্ট মা? রাহেলা বেগমের ডাকে তাড়াহুড়োয় চোখ মুছে প্রেরণা, যেন চোখের জলগুলি এক্ষুনি নালিশ জানাবে মায়ের কাছে আর বলবে, দেখো তো তোমার আদরের মেয়েটা বড্ড পাজি হয়েছে। তোমার যে মেয়েটা একটু ঝালে কান্না করত বলে চিনি হাতে পিছু পিছু ছুটতে, জ্বরের ঘোরে সারা রাত মা মা করত বলে ঘুম বিসর্জন দিয়ে মেয়ের পাশে ঠাঁল দাঁড়িয়ে থাকতে, চুলার আঁচ বৃষ্টির ঝাপটা থেকে রক্ষা করতে, সে মেয়েটা সারা দিন কাঁদে, শুধু কাঁদে। ওকে আচ্ছা করে বকে দাও তো। কিছু হয়নি মা, তুমি ভেবো না, আমি ঠিক আছি। রাহেলা বেগম ধীর গতিতে এসে বসে প্রেরণার পাশে। হাত দুটো দিয়ে চেপে ধরে তার আরাধ্যার, তার মোনাজাতের উপহার তার প্রেরণাকে। এটা যে তার একমাত্র মেয়ে, কত সাধনার ফল তার। আল্লাহর কাছে কত কেঁদেছে একটি মেয়ের জন্য। আল্লাহ তার কান্না কবুল করেছিল, ফলস্বরূপ দিয়েছিল প্রেরণাকে। একবার এই হাত ছেড়েছে, এইবার আর ছাড়বে না। তার স্বামী আর ছেলেদের মুখের দিকে তাকিয়ে এত বছর কোনো খোঁজখবর নেয়নি মেয়ের। অভিমানও ছিল কিছুটা মেয়ের প্রতি, কিন্তু এখন নেই। মায়ের মন তো কিভাবে যেন সন্তানের মুখ দেখলে গলে যায়। আমি তোর মা পেরু, তোকে জন্ম দিয়েছি আমি। জানিস, যেদিন তোর জন্ম হয় সেদিন ছিল বর্ষার দিন। আমি জানতাম না আমার মেয়ে হবে নাকি ছেলে। সেদিন প্রসব বেদনায় বারবার চিৎকার করছিলাম, কিন্তু মনে মনে দোয়া করছিলাম আল্লাহ আমার যাতে একটা মেয়ে হয়। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এক্ষুনি পানি পান করতে না পারলে মারা যাব। ঠিক তখনই তোর আগমন। যখন শুনলাম আমার মেয়ে হয়েছে, তখন মনে হচ্ছিল বাইরের বৃষ্টিটা যেন আমার বুকে নেমেছে। বুকের ভিতর বয়ে যাচ্ছিল এক খুশি ঝরনা। তোর মুখ দেখে আমার সব কষ্ট এক নিমিষেই দূর হয়ে গিয়েছিল। সেদিন খুঁজে পেয়েছিলাম আমার মাকে, আমার প্রেরণাকে। রাহেলা বেগম থামে। প্রেরণা হাতখানা উল্টে তার উল্টো পিঠে একটা গভীর চুমু খায়।
মেয়ে চলে যাওয়ার পর কতদিন মেয়ের জন্য কেঁদেছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে তার ইয়ত্তা নেই। জানিস, যেদিন তোর 6 মাস পূর্ণ হয় সেদিন তোর ভাইদের সে কি কাণ্ড। তারা অপেক্ষায় ছিল কবে তোর 6 মাস পূর্ণ হবে আর তুই তরল খাবার ছেড়ে শক্ত খাবার খেতে পারবি। সকাল হতে না হতেই তোর 3 ভাই 3টি থালা হাতে হাজির, আমার চোখ কপালে। একটায় ভাত, একটায় পোলাও আর একটায় বিরিয়ানি। তারা তো জানতো না তোর কি পছন্দ, তাই 3 রকমের খাবারই নিয়ে এসেছিল। যেটা তোর পছন্দ হবে সেটাই রোজ তোর মুখের সামনে হাজির করবে। এটাই ছিল তাদের প্রতিজ্ঞা। বোনের মুখে হাসি ফোটানোই ছিল তাদের একমাত্র লক্ষ্য। রাহেলা বেগম মৃদু হাসে, যেন সকল ঘটনা পুনরায় ঘটছে তার চোখের সামনে। মৃদু আলোয় তাকায় প্রেরণার পানে, যার চোখে জল ভর করে আছে অনেক আগেই। অবাধ্য জলগুলো আজ তার মায়ের সামনেই ঝরছে। যেদিন তুই চলে গিয়েছিলি সেই দিনটি এখনও চোখে ভাসে আমার। ভাইদের চোখের মনি ছিলি তুই। রোজ রাতে তোর মুখ না দেখে ঘুমাতো না তারা। সেদিনও ঠিক তাই হয়েছিল। রুমে গিয়ে যখন তোকে পাইনি, পুরো বাড়ি খুঁজেছিল হন্যে হয়ে। দিকভ্রান্তের মতো ছুটছিল এদিক সেদিক, যেন পাগল হয়ে গিয়েছে। তোর রুমে যখন তোর লেখা চিঠিখানা পায় তখন শান্ত হয় তারা। হয়তো মানতে চাইছিল না এটা তোর চিঠি, অথবা মানাতে চাইছিল তুই বড় হয়ে গিয়েছিস। সেদিন শুনেছিলাম তোর ভাইদের আহাজারি। তাদের চিৎকারে বারবার কেঁপে উঠছিল বাড়ির প্রতিটি কণাবিন্দু। মা হয়ে সহ্য করতে পারছিলাম না জানিস। একদিকে মেয়ে হারানোর ব্যথা, অন্যদিকে ছেলেদের কান্না। মাটিতে শুয়ে শুয়ে কান্না করছিল তোর জন্য। তাদের মুখে একটাই কথা ছিল, তাদের বোনটা যে এখনো ছোট, রাতের অন্ধকারে কি করছে একা একা, ভয় পাচ্ছে না তো? কুকুরের সামনে পড়ে নিত। কুকুর দেখলে কার পিছে লুকাবে? ভাইরা তো নেই। রাতের খাবার খেয়েছে কি? সাথে টাকা আছে তো? বিরিয়ানি খেতে পারবে সেই টাকায়? রাহেলা বেগম দীর্ঘশ্বাস ফেলে, দম টেনে নেয় পুনরায়। কথাগুলো বলতে তার দম বন্ধ হয়ে আসছে, বুক ভারী হচ্ছে। তার মেয়েটা কাঁদছে, কিন্তু কি জন্য কাঁদছে? ভাইদের এত ভালোবাসা অবহেলা করার জন্য, নাকি নিজের ভালোবাসায় অবহেলিত হওয়ার জন্য? তিনি পুনরায় তাকায় তার মেয়ের পানে। মেয়ের চাঁদপানা মুখটায় কেমন বিষাদের ছায়া, ঠোঁটগুলো শুষ্ক, চোখের নিচে কালি, চুলগুলো এলোমেলো। এগুলো যে একটা মায়ের মনকে বিষিয়ে দেয়, সেটা কি মেয়েরা জানে? মেয়েরা বোঝে মেয়েদের এইরূপ মায়েদের কাছে মৃত্যু সমতুল্য? মা জানো, সামনের ওই গাছটায় কি দেখি আমি? প্রেরণার শান্ত কণ্ঠে চমকায় তিনি। প্রশ্নের দরুন দৃষ্টি নিক্ষেপ করে দূরের অন্ধকারে। কিছুই দেখতে পাচ্ছেন না অন্ধকার ছাড়া। কিসের কথা বলছিস পেরু? কি দেখছিস গাছে? আমার মৃত্যু। রাহেলা বেগম থমকায়। কি ভয়ঙ্কর উত্তর! কি শুনল সে? মৃত্যু? আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখে রাখবে তো মা? ও যে বড়ই অভাগী। না ও তোমার মতো মা পেয়েছে, না নবাব, নৌসেদ আর নূরের মতো ভাই পেয়েছে। কি বলছিস তুই পেরু? কেন বলছিস? আর কি হবে তোর? রাহেলা বেগম বিচলিত হয়ে পড়ে। মেয়েটার হঠাৎ কি হলো? রাত তো অনেক হলো মা, ঘুমাতে যাও এবার। বলেই দ্রুত পায়ে স্থান ত্যাগ করে প্রেরণা। সে কি কিছু লুকোতে চাইছে তার মায়ের থেকে? মায়ের মন কি সেই লুকোচুরি বুঝবে? ভ্যাপসা গরমে ঘুম ভাঙে প্রিয়ন্তীর। সকাল হতে না হতেই রোদটা যেন টিন ভেদ করে শরীর পুড়িয়ে দিতে চায়। নিভু নিভু চোখে পাশের বালিশে হাতরে খোঁজ চালায় মায়ের, কিন্তু পাচ্ছে না। এই বাড়িতে আসার পর থেকেই এমন হচ্ছে। কই, আগে তো এমন হতো না। সকাল হলেই মা জানালার পর্দা সরিয়ে মুখে চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দিত তার, কিন্তু এখানে হচ্ছে উল্টো, বরং গরমটাই তার ঘুম ভাঙাচ্ছে। তবে মা কি তার থেকে পালিয়ে বেড়াচ্ছে? মা কি তাকে রেখে দূরে কোথাও চলে যাবে? সহসাই তড়িৎ বেগে বিছানা থেকে নামে প্রিয়ন্তী। তার মাকে এক্ষুনি চাই। হারিয়ে ফেলার ভয়ে মাকে আদর করতে ইচ্ছে করছে খুব। ছাদের চারপাশটায় মাকে খুঁজে না পেয়ে পা চালায় সিঁড়ির দিকে। সে জানে মা ছাদে না থাকলে বাগানে নিশ্চয়ই থাকবে। বাগানের এই দিকটায় রয়েছে সকল ধরনের ছোট বড় ফল গাছ, তাই এই দিকটা একদমই পছন্দ নয় প্রিয়ন্তীর। কিন্তু সকলে ওই দিকে কি করছে? এত ভিড় কেন? ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতেই তার পা দুটো স্থির হয়ে যায়। চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে আপনা আপনি। তার দৃষ্টির সামনে বড় আম গাছটার সবচেয়ে নিচু ডালে ঝুলছে তার মায়ের দেহখানি। ভুল বলেছে, দেহখানি নয়, মরদেহখানি।
গাছের ওপর উঠে কয়েকজন লোক সেটি নামানোর চেষ্টা করছে। তার মা কি খুব কষ্ট পাচ্ছে ওভাবে থাকতে? কাকে প্রশ্ন করবে সে? আশেপাশে চোখ বুলায়। দূরেই নানু কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছে বারবার। মামিরাও কাঁদছে। আর মামারা কোথায়? পুনরায় আশেপাশে চোখ বুলায় সে। মায়ের মরদেহ ঝুলতে থাকা গাছটার নিচেই বসে আছে তার মামারা। এতক্ষণ দেখেনি কেন সে? চোখের জলের কারণে? প্রেরণার নিস্তেজ দেহটাকে রাখা হয়েছে মাটির ওপর। তার ভাইদের চোখ সেই শরীরের ওপরেই। এই শরীরেই তো তারা কখনো ধুলো লাগতে দেয়নি। এখন কিনা সেটি ধুলোতেই মিশে রয়েছে। নওয়াব চৌধুরী ছুটে যায়, আগলে নেয় তার বোনের দেহখানা। কি শীতল, ঠান্ডা, যেন বরফ পিণ্ড। এক দৌড়ে ছুটে যায় বাড়ির ভিতর, হাতে করে একখানা কম্বল এনে জড়িয়ে দেয় বোনের মৃতদেহটা। বোনের ঠান্ডা লাগছে যে, যদি সর্দি হয়, জ্বর বাঁধে। এভাবেই পাগলামি চলে তিন ভাইয়ের। কান্নার দরুন ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছিল তিন ভাই। বারবার একই কথা আওড়াচ্ছিল। আমাদের বোনকে মাটিতে রেখো না, ও আমাদের চোখের মণি, আমাদের প্রার্থনা ফল, আমাদের প্রেরণা। মা, আম্মু, আম্মা, ওঠো না, দেখো না সকাল হয়ে গিয়েছে। আমার খুব খিদে পেয়েছে, খাইয়ে দাও না। আমি একা খেতে পারি না। এটা কেউ তোমার মতো মজার খাবার দেয় না। কেমন নরম 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 খাবার খেতে দেয়, গন্ধ আসে। আমি খেতে পারি না। এ দেখো না, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। বিরক্ত করছে খুব, বেঁধে দাও না। গরম লাগছে আমার। তোমার মতো কেউ চুল বেঁধে দেয় না, ঘুম থেকেও আদর করে জাগিয়ে তোলে না। আম্মু, মা, আম্মা। প্রিয়ন্তী কান্নাজড়িত কণ্ঠে বারবার ডাকছে তার মাকে। এই ডাক উপস্থিত সকলের চোখকে অস্ত্রসিক্ত করছে। সেই ডাক বাতাস ভারী করে তুলছে। কিন্তু প্রেরণা তাকায় না, সাড়া দেন না তার মেয়ের ডাকে। তার ছোট্ট মেয়েটির ডাক তার কানে পৌঁছায় না, তার মনকে বিচলিত করে না। সে যে এখন সবকিছুর ঊর্ধ্বে নীরব দর্শক। মা, আম্মা, আমার তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে মা। তুমি কি আমার আদর খাবে মা? বলেই উত্তরের অপেক্ষা না করে বাচ্চা মেয়েটি তার মায়ের কপাল, গাল অজস্র চুমুতে ভরিয়ে দিতে থাকে। সে জানে তার মা কথা বলবে না। বিগত 1 ঘণ্টা যাবৎ সে তার মাকে এভাবেই ডেকে চলছে। তখনই বৈশাখের আকাশ ফেটে মুষলধারে বৃষ্টি নেমে আসে। প্রিয়ন্তী থামে। তার মায়ের মুখে বৃষ্টি পড়ছে। চিন্তারা ভর করে তার ছোট্ট মাথায়। তার চিন্তা একটাই, মাকে ভিজতে দেওয়া যাবে না। সে বোঝে না মৃত্যু কি। না হলে এক্ষুনি বুঝে যেত মায়ের মৃত্যুর সাথে সাথে সে আজ পুরোপুরি আশ্রয়হীন হয়েছে এই পৃথিবীর বুকে এতিম। আল্লাহ, তুমি বৃষ্টি থামিয়ে দাও। আমার আদরগুলো যে মুছে যাচ্ছে। কেউ ছাতা নিয়ে এসো, আমার মা ভিজে যাচ্ছে। কেউ ছাতা আনছো না কেন? কেউ তার কথা শুনছে না কেন? প্রিয়ন্তী দাঁড়ায়। তার গায়ে ভিজে লেপ্টে থাকা জামাটা দিয়ে মায়ের মুখটা ঢেকে দেয়। বৃষ্টিটা খুব খারাপ। তার মাকে ভিজিয়ে দিচ্ছে, তার আদরগুলো ধুয়ে দিচ্ছে। প্রেরণা চৌধুরী হয়ে বৃষ্টিমুখর দিনে জন্মানো সৌভাগ্যবতী মেয়েটি প্রেরণা আহমেদ হয়ে বৃষ্টিমুখর দিনে দুর্ভাগ্য নিয়ে বিদায় নিয়েছে। জন্মের সময় মায়ের চুমু কপালে জুটলেও মৃত্যুর সময় মেয়ের চুমুটুকু কপালে জোটেনি তার। বৃষ্টির ফোঁটা সেগুলো ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, আর তাকে শুনিয়ে শুনিয়ে বলছে, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। প্রেরণা আহমেদের মৃত্যুতে সেদিন যেন সকলের সাথে আকাশটাও কাঁদছিল খুব। সেদিন অনবরত বৃষ্টি ঝরছিল ধরণীর বুকে। উপায়ান্তর না পেয়ে তার নিথর দেহটিকে বাড়ির সদর দরজায় রাখা হয়। কেউ তার মাথার পাশে তো কেউ পায়ের কাছে বসে অঝরে কাঁদছিল। কিন্তু সকলের আহাজারি উপেক্ষা করে তার রক্তশূন্য দেহটি পড়েছিল বাড়ির মেঝেতে। প্রিয়ন্তী বসেছিল ঠিক তার মায়ের মুখ বরাবর। সে দেখছিল কিভাবে তার মায়ের মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বড় মামা, মাকে বিছানায় শুয়ে দাও না। দেখো না মায়ের শরীরটা কেমন ঠান্ডা হয়ে গিয়েছে। এভাবে নিচে শুয়ে রেখেছো কেন? প্রিয়ন্তী চিন্তিত হয়ে পড়ে। তার মায়ের কষ্ট হচ্ছে হয়তো। নবাব চৌধুরী পূর্ণ দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর পানে, যার চোখ এতক্ষণ নিবদ্ধ ছিল বোনের পায়ের পাতায়। হয়তো স্মরণ করছিল এই পা দিয়ে বোনের প্রথম গুটি গুটি পায়ে হাঁটার দৃশ্য। এই পা এখন পুরোপুরি থেমে গিয়েছে। বোন এই বাড়িতে আসার পর একবারও তার সাথে কথা বলেনি সে। বোনের প্রতি ভালোবাসার চেয়ে অভিমানটাই বেশি ছিল তখন। এখন আফসোস হচ্ছে, কেন কথা বলল না সে? কেন মুখ ফিরিয়ে নিয়েছিল? কেন একবার জড়িয়ে ধরে বলল না, ভাই আছি তো,
বল কি হয়েছে তোর? ভাই সব ঠিক করে দেবে। কিন্তু চরম সত্যি এটাই, আমরা মানুষ হারিয়ে কদর করি। যখন কেউ দুঃখে কষ্টে নিঃশেষ হয়ে যায় তখন তার দুঃখে ভাগ বসাতে চাই। যখন তার কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন তার কষ্টের কথা শুনতে চাই। আমি চাইলেও ও যে আর তোর মাকে আর পালঙ্কে শোয়াতে পারবো না রে মা। কি করে পারবো বল? এখন থেকে তোর মায়ের স্থায়ী বিছানা হলো কবর। একটু পরেই এই হাতে তাকে কবরে শুইয়ে দিতে হবে। বলেই নবাব চৌধুরী তার হাত দুটোর দিকে তাকায়। এই হাতেই তো বোনকে বড় করেছে, বোনের সকল আবদার পূরণ করেছে, মায়ের কাছ থেকে বোনকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এখন এই হাতে বোনের কবরে মাটি দিতে হবে, বোনকে কবরে শুইয়ে দিতে হবে। সে পারবে তো এই কাজ করতে? প্রিয়ন্তী উঠে দাঁড়ায়। বড় মামার কথা তার পছন্দ হয়নি। বড় মামা না পারলে কি হয়েছে, তার আরও দুটো মামা রয়েছে, তাদের গিয়ে বলবে। তার মায়ের কষ্ট হচ্ছে, তাকে বিছানায় শোয়াতে হবে। প্রিয়ন্তী আশেপাশে চোখ বোলায় মেঝো মামা আর ছোট মামার খোঁজে, কিন্তু পায় না। কোথায় গেল তারা? তখনই চোখ যায় বাগানের ডান দিকটায়, যেটা তার সবচেয়ে পছন্দের জায়গা। শিউলি ফুলের গাছটা তার সবচেয়ে পছন্দের। ফুলগুলো কেমন জমিনে বিছিয়ে থাকে, যেন ফুলের বিছানা। সেই গাছটার নিচেই মাটি খোঁড়া হচ্ছে। ঝিরঝির বৃষ্টিতে মেঝো মামা, সৌহার্দ্য ভাই এবং আরও কিছু মানুষ মিলে এই কাজটা করছে। সে বুঝতে পারছে না বৃষ্টির মধ্যেও এই কাজ করার মানে কি। সে দৌড়ে যায় মেঝো মামার কাছে। ততক্ষণে বৃষ্টির পানির ঝাপটায় ভিজে গিয়েছে তার ছোট্ট দেহখানি। মেজো মামা, দেখো না মায়ের খুব ঠান্ডা লাগছে তো, মাকে বিছানায় শুয়ে দাও না প্লিজ। বড় মামার কথা শুনছে না। আমি জানি তুমি শুনবে। মা বলেছিল তুমি মাকে সবচেয়ে বেশি ভালোবাসো। তুমি নাকি মায়ের কষ্ট সহ্য করতে পারো না। একবার তাকিয়ে দেখো না আমার মায়ের কত কষ্ট হচ্ছে। প্রিয়ন্তী থামে, বড় করে শ্বাস টেনে দম নেয়। এতক্ষণ আগরবাতির গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল। তোর মায়ের কষ্ট কমানোর ব্যবস্থা করছি মা। একটু পরে তোর মায়ের সব কষ্ট শেষ হয়ে যাবে। মেঝো মামার কথায় খুশি হয় প্রিয়ন্তী। তাহলে তার মা ঠিকই বলেছিল, মেঝো মামা তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু বাচ্চা মেয়েটি হয়তো বুঝেনি তার মামার কথার অর্থ, তার অশ্রুসিক্ত চোখের চাহনি আর তার হাতে ঝুলতে থাকা কুড়ালের মানে। অন্যদিকে প্রিয়ন্তীর ছোট মামা গিয়েছে বোনের জন্য কাফনের কাপড় কিনতে। তার সাথে ছিল প্রান্ত। তিনি যে হাতে বোনের জন্য লাল নীল রঙের জামা কিনত, আজ সে হাতে বোনের জন্য কাফনের সাদা কাপড় কিনতে হচ্ছে। তার কাছে কাপড়টিকে ভারী মনে হচ্ছে। সে তো বোনের জন্য ভারী কোনো কাপড় কিনেনি, তাহলে তার কাছে এই কাপড়টা ভারী মনে হচ্ছে কেন? দুপুর 2টোয় প্রেরণার অন্তিম কাজ সম্পাদিত হয়। আত্মহত্যার দরুন তার জানাজায় কেউ অংশগ্রহণ করেনি। তার 3 ভাই, 2 ভাতিজা আর বাড়ির দারোয়ান মিলে তার জানাজা সম্পূর্ণ করে। সকলে যখন তাকে শেষ বিদায় দেয়ায় ব্যস্ত, তখন প্রিয়ন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। সারা দিনের ক্লান্তি আর ক্ষুধার্ত দেহটা নিস্তেজ হয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। যখন তার মায়ের দেহটা বাগানের মাঝ বরাবর গিয়ে পৌঁছায়, তখন বাড়ির উপস্থিত সকলের কান্নার শব্দে ঘুম ভাঙে প্রিয়ন্তীর। সোফায় ঘুমিয়েছিল সে, কিন্তু সে তো তার মায়ের পাশে ফ্লোরেই শুয়েছিল। তাহলে এখানে আসলো কিভাবে? কে এনেছে তাকে? গায়ের জামাটাও ততক্ষণে শুকিয়ে গিয়েছে। আশেপাশে চোখ বুলায় প্রিয়ন্তী। মাকে কোথাও দেখতে না পেয়ে এক দৌড়ে ছুটে আসে বাড়ির বাহিরে। সে দেখতে পায় তার মায়ের লাশটা কবরে শুইয়ে দিচ্ছে। ছুটে যেতে চায় মায়ের কাছে, তখনই মামিরা মিলে তাকে ধরে ফেলে। সে চাইছে মামিদের হাত থেকে ছুটতে, কিন্তু পারছে না। একরত্তি মেয়ে কি সেটা পারবে? তাদের শক্তির কাছে তার দেহখানা যে পাটকাঠি। মামি প্লিজ আমায় যেতে দাও, আমি আমার মায়ের কাছে যাব। মাকে ওখানে কেন শুইয়ে দিচ্ছে? মায়ের শরীরে মাটি লেগে যাচ্ছে তো, বৃষ্টি পড়ছে আমার মায়ের শরীরে। আমায় যেতে দাও প্লিজ। তোমরা মাকে এই বাড়িতে না রাখলে বলো না, আমি আমার মাকে নিয়ে চলে যাব। তাও আমার মাকে ওখানে শুয়ে দিও না প্লিজ মামি। প্রিয়ন্তী কাঁদছে, চিৎকার করে কাঁদছে। তার চিৎকারে বাতাস ভারী হয়ে যাচ্ছে, বাতাসে কষ্ট মিশে যাচ্ছে। সেই কষ্টে আকাশটাও কাঁদছে পাল্লা দিয়ে। মামিরা কাঁদছে কিনা বুঝতে পারছে না। বৃষ্টির জল আর চোখের জল যে একই রকম দেখতে। যখন তার মায়ের কবরে মাটির শেষ কণাটুকু দেয়া হয়, তখনই মামিদের হাত আলগা হয়ে আসে।
হাতের বাঁধন আলগা হতেই এক দৌড়ে ছুটে যায় মায়ের কবরের কাছে। ততক্ষণে তার মায়ের মুখটা মাটিতে ঢাকা পড়েছে। সে গিয়ে তার মায়ের কবরের উপর মাথা রাখে। বাবা, ও বাবা, মাকে মাটি চাপা দিয়েছো কেন? মা নিঃশ্বাস নেবে কি করে? কষ্ট হবে না মায়ের? উপস্থিত সকলেই নিশ্চুপ। কারো কাছে প্রিয়ন্তীর প্রশ্নের উত্তর নেই। তারা কি বলবে বাচ্চা মেয়েটিকে? কিভাবে বলবে তার মা মারা গিয়েছে? তোর মা মারা গিয়েছে প্রিয়ন্তী, তাই তাকে ওখানে শুইয়ে দেওয়া হয়েছে। ওটাকে কবর বলে। মৃত মানুষকে কবরে শুইয়ে দিতে হয়। মৃত্যুর পর সে যত সময় বাইরে থাকবে তার কষ্ট তত বাড়বে। তুই চাস তোর মা কষ্ট পাক? সৌহার্দ্যের কথায় চমকায় প্রিয়ন্তী, কিন্তু মাথা তুলে তাকায় না। তার রাগ হচ্ছে সৌহার্দ্যের প্রতি। কি বলছে সে? তার মা মারা গিয়েছে? মানুষ মারা যায় কিভাবে? সে তার ঘুমন্ত মাকে মৃত বলছে কেন? সৌহার্দ্যের কথা শেষ হতেই প্রিয়ন্তী তার মায়ের কবরে চুমু খায়। প্রিয়, ঘরে চল মা। তোর মা তার শেষ ঠিকানায় পৌঁছে গিয়েছে। এখন আর হাজার ডাকলেও ও আসবে না সে। বরং মায়ের জন্যে আল্লাহর কাছে দোয়া করবি। চল। নূর চৌধুরীর ডাকে মাথা তুলে তার দিকে তাকায় প্রিয়ন্তী। তার পাশেই বড় মামা আর মেঝো মামা রয়েছে। সকলের মুখ মলিন। সকলেই এখন চলে যাবে হয়তো, কিন্তু সে তার মাকে রেখে কোথাও যাবে না। এখানেই থাকবে মায়ের কাছে। প্রান্ত এগিয়ে আসে প্রিয়ন্তীর কাছে। মায়ের মৃত্যুর কথা শুনে কেমন চুপ হয়ে গিয়েছে মেয়েটা। সে কখনো প্রিয়ন্তীকে চুপ থাকতে দেখেনি। চঞ্চল মেয়েটার নিশ্চুপতা ভালো লাগছে না তার। প্রিয়, চল ঘরে যাবি। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে জ্বর বাঁধাবি নাকি? মায়ের জ্বর বাঁধবে না প্রান্ত ভাইয়া? প্রিয়ন্তীর কোমল প্রশ্নে চুপসে যায় প্রান্ত। এই মেয়ে সবসময় তাকে উল্টো প্রশ্ন করে বসে। প্রিয়ন্তী উঠে দাঁড়ায়, এক দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটাকে বোঝাতে পারল তাহলে। প্রিয়ন্তী চলে যেতেই তার পিছু পিছু সকলে বাড়ির ভেতর চলে যায়। প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে ছাতা হাতে। বৃষ্টির ফোঁটায় তার ছোট্ট শরীরটা ভিজিয়ে দিচ্ছে, কারণ ছাতাটা তার মায়ের কবরের ওপর ধরা। প্রান্ত ভাই বলেছে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, তাই তো ছুটে গিয়েছিল ছাতা আনতে। তার মায়ের কবরটা যে ভিজে যাচ্ছে, সেই পানি কবরের ভেতর ঢুকলে মাও ভিজে যাবে। তখন মায়ের জ্বর আসলে তার সেবা করবে কে? এভাবেই সময় কাটে ঘণ্টাখানিক। প্রায় 1 ঘণ্টা হলো প্রিয়ন্তী তার মায়ের কবরের উপর ছাতা হাতে দাঁড়িয়ে আছে। কেউ জানেও না মেয়েটি ছাতা হাতে বৃষ্টিতে ভিজছে। কিন্তু একজোড়া চোখ ঠিকই তার উপর নজর রাখছিল। মেয়েটি যতক্ষণ বৃষ্টিতে ভিজছিল, চোখ জোড়ার মালিকও ততক্ষণ বৃষ্টিতে ঠাই দাঁড়িয়েছিল। তার চোখে ছিল অসহায়ত্ব। মেয়েটির কষ্ট, মায়ের জন্য আকুতি তার সহ্য হচ্ছে না। চারদিকে অন্ধকার নেমে আসে ধীরে ধীরে। মেঘে মেঘে ঘর্ষণ চারপাশটা আলোকিত করছে ক্ষণে ক্ষণে। বজ্রপাতের বিকট শব্দে কানে হাত দেয় প্রিয়ন্তী। ছোট্ট দেহখানা কেঁপে উঠে সেই বিকট শব্দে, যার দরুন হাতে থাকা ছাতাটা পড়ে যায় মাটিতে। পুনরায় দ্বিগুণ শক্তির বজ্রপাতের শব্দে আবারও কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয়ে দুর্বলতায় ছোট্ট শরীরটা যেন ভার ছেড়ে দিতে চায়। যখনই চোখ জোড়া নিভু নিভু হয়ে মাটিতে লুটিয়ে পড়বে, তখনই ছুটে আসে সৌহার্দ্য। মাটিতে পড়বার আগেই ছোট্ট দেহখানাকে আগলে নেয় বুকে। প্রিয়ন্তী তার কোমর সমান হয়, কিন্তু প্রিয়ন্তীকে ধরতে গিয়ে তাকে হাঁটুতে ভর দিতে হয়েছে, যার ফলে প্রিয়ন্তীর মাথা গিয়ে ঠেকছে তার বুকে। তার থেকে 10 বছরের ছোট মেয়েটার স্পর্শে তার বুকের ধুকপুকানি বেড়ে যায়। সদ্য কৈশোরে পা দেয়া যুবকটার নিঃশ্বাস গরম হয়ে আসে। অস্থিরতা ভর করে তার পুরো শরীর জুড়ে। শিরশির অনুভূতি বেয়ে চলে শিরায় শিরায়। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। তবে কি এই অপ্রিয় মেয়েটাই তার ভীষণ প্রিয়? প্রিয়ন্তীর মুখটা উঁচু করে ধরে সৌহার্দ্য। বৃষ্টির ফোঁটারা প্রিয়ন্তীর মুখে এলোমেলোভাবে পড়ছে। সেই পানিতে ভিজে তার চুলগুলো ল্যাপটে আছে সারা মুখ জুড়ে, যার দরুন অর্ধেক মুখই ঢাকা পড়ে আছে সেই চুলে। ভেজা চুলগুলো সরাতে কপালে হাত দেয় সৌহার্দ্য। সাথে সাথেই চমকে ওঠে সে। প্রিয়ন্তীর শরীর মাত্রাতিরিক্ত গরম। নিজের অজানা অনুভূতিগুলো নিয়ে সে এতই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি মেয়েটির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। 1 মিনিটও দেরি না করে প্রিয়ন্তীকে কোলে নিয়ে হাঁটা ধরে সৌহার্দ্য। গন্তব্য নিজের রুম। মা, প্রিয় জ্বর এসছে, ওর ভেজা জামাটা চেঞ্জ করে দাও। ছেলের ডাকে পিছু ফিরে তাকায় শাহানা চৌধুরী, যে এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না করছিল। বাড়ির একটা মানুষ মারা গিয়েছে, এতে তার যেন কোনো শোক চিন্তা নেই। দিব্যি সাজেগুজে ঘুরে বেড়াচ্ছে, হরেক রকমের পদ রান্না করছে।
কিন্তু ছেলেকে ভেজা অবস্থায় দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। হন্তদন্ত হয়ে ছুটে এসে শাড়ির আঁচলে ছেলের শরীর মাথা মুছে দিতে থাকে। চিন্তিত সুরে জিজ্ঞেস করে, তুই এভাবে ভিজলি কি করে যদি জ্বর বাঁধে? তুই কবে আমাকে একটু শান্তি দিবি বলতো বাবু? সৌহার্দ্য চোখ মুখ কুঁচকে ফেলে। তার মা কি তাকে বড় হতে দেবে না? এত বড় ছেলেকে কে বাবু বলে? আমাকে একদম বাবু বলবে না মা। আমার বয়স কত জানো? বিয়ে করে দিলে এখন তোমার বাবুরও বাবু হয়ে যাবে, কিন্তু আগে বউটা বড় হোক। সে এখনো বাবু নেই। এখন গিয়ে তোমার বাবুর আম্মুর জামাটা চেঞ্জ করে দিয়ে আসো। শাহামা চৌধুরীর হাত থেমে যায়। খুন্তি দিয়ে তরকারি নাড়ছিল সে। সৌহার্দ্যের এতক্ষণ বলা কথাগুলো না শুনলেও শেষের কথাটা ঠিকই শুনেছে। কার কথা বলছিস? কার জামা চেঞ্জ করব? ও প্রিয়র। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয় সৌহার্দ্য। মানুষের জীবনকে খরস্রোতা নদীর সাথে তুলনা করা যেতে পারে, কারণ জীবনের প্রবাহ যেন ঠিক নদীরই মতো গতিশীল, পরিবর্তনশীল ও অপ্রত্যাশিত। যেমনটি প্রিয়ন্তীর জীবন। একটা সকাল অপ্রত্যাশিতভাবে তার জীবনটাকেও পরিবর্তন করে দিয়েছে। বাবা মায়ের সাথে কাটানো জীবনটা ছিল তার কাছে স্বর্গরাজ্যে, কিন্তু এই বাড়িটি তার কাছে আস্ত একটা নরক, যেখানে আগুন দেখা যায় না, কিন্তু পুড়ে ছাই হতে হয় প্রতিনিয়ত। আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস? পড়াশোনা কি আকাশে উড়িয়ে দিয়েছিস? পাখির ডানায় নাকি মেঘের ভেলায়? মুখের উপর বলিষ্ঠ দেহের ছায়া পড়তেই আকাশের দিক থেকে চোখ নামায় প্রিয়ন্তী। দীর্ঘক্ষণ রোদে তাকিয়ে থাকার দরুন চোখে অন্ধকার দেখছে সব, ফলে সহসাই চোখ জোড়া নিচু করে বন্ধ করে ফেলে। চোখ পিটপিট করে মাথাটা কিছু উপরে তুলতেই চোখ গিয়ে ঠেকে সেই ব্যক্তিটির পেটে, যার দুহাত প্যান্টের পকেটে গোজা। ফর্সা হাতে কালো ফিতার ঘড়িটি দেখেই বুঝতে পারল লোকটি কে। এটা তার সৌহার্দ্য ভাই, যাকে সে জমের মতো ভয় পায়। যদিও ভয় পাওয়ার তেমন কারণ নেই, তবুও তার ভয় হয়। নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকাতেই সৌহার্দ্যের সাথে চোখাচোখি হয় প্রিয়ন্তীর, যে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণ আগেই এখানে এসেছে সে। সামনেই পরীক্ষা, তাই সকালের সব কাজ শেষ করে ছাদের মেঝেতে পাটি বিছিয়ে বসেছে পড়ার জন্য। সেই সাথে কিছুটা মিষ্টি রোদের ভালোবাসাও মেখে নিচ্ছিল গায়ে। আকাশের দিকে তাকিয়ে কখন যে কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছিল মনে নেই। সৌহার্দ্য ভাইয়ের ডাকেই ধ্যান ভাঙে তার। মেঝেতে বসে থাকার দরুন সৌহার্দ্যকে দেখতে পেছনের দিকে ঘাড় বাঁকাতে হয় প্রিয়ন্তীর, যার ফলে সৌহার্দ্যর পকেটে গুজে থাকা হাতের ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পড়ে প্রিয়ন্তীর চোখে মুখে। এখন কি ঘাটটা ভেঙে ফেলবে নাকি? তোর এমন উঁকুচুকির অভ্যাস কবে হলো প্রিয়? সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী বিস্মিত হয়। সে কখনো কি ঝুঁকি মারল? দোষ তো তারই। সূর্যের বিপরীতে দাঁড়ানোর জন্যই তো তাকে দেখা যাচ্ছিল না, তাই তো ঘাড় বাঁকিয়ে দেখতে হচ্ছিল তাকে। আমি আপনাকে দেখার জন্যই ওভাবে তাকিয়েছি। আসলে আপনাকে ঠিকমতো দেখা যায়। আমি কি খুব সুন্দর দেখতে? চোখে হারাচ্ছিস আমাকে? প্রিয়ন্তী ভরকায়, কান গরম হয়ে আসে তার অস্বস্তি হচ্ছে, হাত পা শিরশির করছে। ঠান্ডায় নাকি অন্য কারণে বুঝতে পারছে না। সৌহার্দ্য ভাই কি বলছে এসব? সে তো তাকে তার কথাটা শেষ করতেই দিল না, উল্টো মন গড়া কী সব ভেবে নিচ্ছে। প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য টুপ করে নিচে বসে পড়ে, একদম প্রিয়ন্তীর মুখ বরাবর। প্রিয়ন্তী নিজেকে বুটিয়ে নেয়, মাথার ঘোমটা টেনে গায়ের শাল আঁকড়ে ধরে। সৌহার্দ্য আর চোখে সবই দেখছিল। তাকে সহজ করতে মেঝেতে পড়ে থাকা রসায়ন বইটা হাতে তুলে নেয়। চোখের চশমা ঠিক করতে করতে খুব মনোযোগ সহকারে দেখতে থাকে বইটি। সায়েন্সের কোন সাবজেক্ট তোর সবচেয়ে পছন্দ? রসায়ন। প্রিয়ন্তীর উত্তরে সৌহার্দ্য ভ্রু কুচকায়। রসায়ন করো পছন্দের সাবজেক্ট হয় কি করে? এটা তো প্রেমের সাবজেক্ট। কিছু একটা ভাবনায় আসতেই সৌহার্দ্যের মুখে হাসি ফুটে উঠে। জানিস, তোর জন্য একটা বর ঠিক করেছে। দেখতে যেমন সুন্দর, চরিত্র তেমন ভালো, আবার নামও রসায়ন সম্পর্কিত। প্রিয়ন্তী চোখ তুলে তাকায়, যে এতক্ষণ মাথা নিচু করে নখ খুঁটছিল। সৌহার্দ্যের সাথে সে নর্মালি থাকতে পারে না, যেমনটা প্রান্ত ভাইয়ের সাথে পারে। কিন্তু সৌহার্দ্য ভাই কি বলল তাকে? তার জন্য বর ঠিক করেছে, তাও আবার রসায়ন সম্পর্কিত। মানে? প্রিয়ন্তীর প্রশ্নমাখা মুখ দেখে সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। মেয়েটি বাহিরে বাহিরে নিজেকে যতই বড় দেখাক না কেন, ভিতরে ভিতরে সে এখনও বাচ্চা। সৌহার্দ্যের কথায় কেমন বাচ্চামো ফুটে উঠেছে সেই মুখখানায়। তোর বরের নাম কি জানতে চাইবি না? কি নাম? ঘোরের মধ্যেই জিজ্ঞেস করে প্রিয়ন্তী। তার বর ঠিক হয়েছে এটা শুনে সে ঘোরের মধ্যে যায়নি, গিয়েছে কারণ তার সৌহার্দ্য ভাই তার জন্য বর ঠিক করেছে সেজন্য। সৌহার্দ্য পুনরায় হাসে,
সে বুঝতে পারছে প্রিয়ন্তীর হাবভাব। সে সাধারণত হাসে না, কিন্তু প্রিয়ন্তীর ভাবুক চেহারা দেখে খুব হাসি পাচ্ছে তার। এই নিশ্চুপ হাসি যাতে ধরা না পড়ে, তাই সেটিকে লুকিয়ে পুনরায় মুখে গাম্ভীর্যতা ধারণ করে। খাতা বের কর, তোর বরের নাম বলছি, নোট করে নে। ভুলে গেলে কিন্তু দ্বিতীয়বার আর বলবো না, মনে থাকে যেন। প্রিয়ন্তী আশেপাশে তাকায়, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে জানে সৌহার্দ্য ভাই তাকে অপছন্দ করে সেজন্যই, কি তার জন্য বর ঠিক করেছে, বাড়ি থেকে বের করে দিতে পারবে বলে। প্রিয়ন্তীর চোখে অশ্রু ভর করে। বাধ্য মেয়ের মতো খাতা হাতে নিয়ে লিখতে শুরু করে তার হবু বরের নাম। সালফার অক্সিজেন, হাইড্রোজেন, আর্গন, ডিব্লক অক্সিজেন। প্রিয়ন্তীর হাত থেমে যায়, মুখ হা হয়ে যায় মুহূর্তেই। এটা কেমন নাম? মানুষের নাম এমন হয় নাকি? আর নাম এমন হলেও বা তাকে ডাকবে কি করে? সৌহার্দ্য তড়িৎ বেগে উঠে দাঁড়ায়, পূর্বের ন্যায় হাত গুজে নেয় প্যান্টের পকেটে। সূর্যকে আড়াল করে দাঁড়ায় প্রিয়ন্তীর মুখের সামনে। সেই মুখটাই তাকায় শান্ত দৃষ্টিতে। যে নামটা বললাম মুখস্থ করে নে, না পারলে মনে গেঁথে নে। মনে রাখিস, এই নামটার সাথেই তোর ভবিষ্যৎ জড়বে। এই নাম ব্যতীত অন্য কারো নাম মুখে আনলে সেই নামের ব্যক্তি এই পৃথিবীর অতিথি হয়ে যাবে। বলেই গটগট পায়ে নিচে নেমে যায় সৌহার্দ্য। প্রিয়ন্তী চেয়ে থাকে সেদিকে, তার মাথায় কিছুই ঢুকছে না। সৌহার্দ্য ভাই কি তাকে হুমকি দিয়ে গেল, নাকি সাবধান করে গেল বরের নাম ছাড়া অন্য কারো নাম মুখে না আনতে? কাল আমাদের সাথে শপিংয়ে যাবি প্রিয়? মিহি আপুর ডাকে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। সন্ধ্যার নাস্তা করার জন্য সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। তার সাথে বিয়ের শপিং নিয়েও আলোচনা করছে সকলে। প্রিয়ন্তী সকলের হাতে হাতে নাস্তা তুলে দিচ্ছিল। তোমরা যাও আপু, আমি গিয়ে কি করব? আমার এমনিতেও এসব ভালো লাগে না। আমরা সবাই যাচ্ছি, বিয়ের শপিং বলে কথা। তুইও চল আমাদের সাথে, নিজের জন্য পছন্দ করে কিছু কিনে নিবি। ওর আবার কিসের পছন্দ মিহি আপু? আমার যা দেই তাই তো অনেক। আর এমন গাইয়াদের মতো চলাফেরা পরে ওকে নিয়ে বের হলে আমাদের মানসম্মান থাকবে? রিসার তিরস্কার সূচক কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে ফেলে। মুখ সামলে কথা বলো রিসা, তোমার সাহস কি করে হয় ওর সাথে এভাবে কথা বলার? ও কি এই বাড়ির কাজের লোক? নূর চৌধুরীর হুঙ্কারে চুপ হয়ে যায় রিসা। চাইলেও বাবার সামনে এই মেয়েকে কিছু বলতে পারে না সে। ছোটবেলায় একবার প্রিয়ন্তীর চুলে চুইংগাম লাগিয়ে দেওয়ায় তার বাবা তার পিঠ সমান চুল কেটে দিয়েছিল। প্রিয়ন্তীর খাবারের পানি ঢেলে দেওয়ায় তাকে 3 বেলা খাবার খেতে দেয়নি সে। এমনকি মিহি আপুর এনগেজমেন্টে প্রিয়ন্তীকে তার পায়ে ধরিয়েছে বলে তাকে ও তার বাবার পা ধরে ক্ষমা চাইতে হয়েছে। তাই সে প্রিয়ন্তীর সাথে যা করে সব তার বাবার চোখের আড়ালে করে। কিন্তু বাবার অনুপস্থিতিতে প্রিয়ন্তীর সাথে যা যা করে তার ফল সে কোনো না কোনোভাবে পেয়েই যায়। যেমন প্রিয়ন্তীর গায়ে গরম চা ছুঁড়ে মারার পর তার হাতে গরম ইস্ত্রির ছ্যাঁকা লাগে। সেদিন সে গিয়েছিল সৌহার্দ্য ভাইয়ার সাথে গল্প করতে। তখন সৌহার্দ্য শার্ট আয়রন করছিল। কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই গরম ইস্ত্রি এসে পড়ে তার হাতের ওপরের পিঠে। তখন মনে হচ্ছিল তার হাতে কেউ আগুনের লাভা ঢেলে দিয়েছে। টানা 2 ঘন্টা পানি ঢালার পর হাতের জ্বালা কমেছিল তার। যদিও সৌহার্দ্যবাই বারবার সরি বলছিল তাকে, তবুও তার মনে হয়েছিল কাজটা ইচ্ছাকৃত। হ্যাঁ মা, চল, দেখবি ভালো লাগবে। সারাক্ষণ তো বাড়িতেই থাকিস, এখন তো স্কুলও বন্ধ তোর। কাল বিকেলে লেডি থাকিস, আমি অফিস থেকে এসে নিয়ে যাব তোদের। বলেই প্রিয়ন্তীর মাথায় হাত বুলিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় নূর চৌধুরী। মিনিট 5 পর এক একে সকলে স্থান ত্যাগ করে। সকলে চলে যেতেই প্রিয়ন্তী আসে টেবিল পরিষ্কার করতে। তখনই বাড়িতে প্রবেশ করে প্রান্ত। তাকে দেখে ক্লান্ত মনে হচ্ছিল খুব। ধীর পায়ে এসে সোফায় গা এলিয়ে দেয় সে। চোখ বন্ধ করে নেয় ক্লান্তিতে। প্রিয়ন্তী ছুটে যায় রান্নাঘরে। 1 গ্লাস শরবত হাতে দৌড়ে আসে প্রান্তের কাছে। প্রান্ত ভাই, এই শরবতটা খেয়ে নাও। প্রিয়ন্তীর ডাকে চোখ মেলে তাকায় প্রান্ত। সোজা হয়ে বসে প্রিয়ন্তীর হাত থেকে শরবতের গ্লাসটা নেয়। এক চুমুকেই গ্লাসের সবটুকু শরবত শেষ করে ফেলে। তুই কিভাবে বুঝিস আমার কখন কি লাগবে? এত যত্ন নিজের মধ্যে কিভাবে পুষে রাখিস? তোর এত এত ঋণ কিভাবে শোধ করব বলতো? প্রিয়ন্তী মলিন হাসে, হাঁটু গেড়ে বসে প্রান্তের পায়ের ধারে। পরম যত্নে জুতো খুলতে খুলতে বলে, আর তুমি এত খেয়াল কিভাবে পুষে রাখো প্রান্ত ভাই? আমার কখন কি লাগবে না লাগবে সবই তো জানো তুমি। মুখ ফুটে কিছু বলার আগে সব এনে হাজির করো। তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো বলো তো? প্রান্ত হেসে ফেলে। এই একটা মেয়ে যার কাছে সে প্রশ্ন করে উল্টো প্রশ্ন শুনে ফিরে আসে।
কিছু ভাঙার শব্দের পিছু ফিরে তাকায় দুজনে। সৌহার্দ্য দাঁড়িয়ে আছে দরজার সামনে, তার সামনেই ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রঙের কাঁচের চুড়ি। প্রিয়ন্তী গুনতে পারল না কতগুলো রং আছে সেখানে, তার আগেই সৌহার্দ্য সেগুলোকে মারিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। প্রায় 10 মিনিট যাবৎ প্রিয়ন্তী কাঁচের চুড়ির টুকরোগুলো কুনোচ্ছে। পুরো ড্রয়িং রুম জুড়ে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে বুঝতে পারছে না এগুলো ভাঙল কিভাবে। দেখে মনে হচ্ছে কেউ সর্বশক্তি দিয়ে এগুলো ছুঁড়ে ফেলেছে, কিন্তু এগুলো এনেছে কে? সৌহার্দ্য ভাই? আর আনলেও এভাবে ছুঁড়ে ফেলেছে কেন? প্রিয়, অনলি 2 মিনিট দিচ্ছে, এর মধ্যেই তোকে যাতে আমার রুমে পাই। বলেই রুমের দিকে পা বাড়ায় সৌহার্দ্য। সেই ডাক অনুসরণ করে মাথা উঁচু করে তাকায় প্রিয়ন্তী। সে দোতলা থেকেই ডাকছিল প্রিয়ন্তীকে, ফলে তার ডাক শুনতে গিয়েই আনমনে চুড়ির ভাঙা অংশে হাত কেটে যায় প্রিয়ন্তীর। কাটা আঙুল দুটোয় ওড়না চেপে ধরে সৌহার্দ্যের রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। তার বুক কাঁপছে ভয়ে। পুরো রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে সে ভয় পায়। এদিক ওদিক হাতড়ে সামনে যেতেই আলোর ছোট্ট ফুলকি দেখতে পায়। পুরো রুম জুড়ে ছড়িয়ে আছে নিকোটিনের ধোঁয়া। বদ্ধ রুম হওয়ায় সেগুলো বেরোতে পারছে না। সেই ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে আসছে, ফলে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে বারবার। প্রান্ত ভাইয়ের সামনেও কি তোর এমন শ্বাসকষ্ট হয় প্রিয়? সৌহার্দ্যের গম্ভীর ভরাট কণ্ঠে স্থির হয় প্রিয়ন্তী। এতক্ষণ হাঁসফাঁস করছিল সে, নাকে ওড়না চেপেও গন্ধটাকে আটকাতে পড়ছিল না। কিন্তু সৌহার্দ্যের প্রশ্নে সবকিছু যেন ভুলে গিয়েছে। বন্ধ হয়ে আসা দমটা যেন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তোর শ্বাসকষ্ট হবে শুধু আমার ছোঁয়ায়, তোর দম বন্ধ হবে শুধু আমার অনুভূতির কথা শুনে, তোর দৃষ্টি এলোমেলো হবে শুধুমাত্র আমার চোখে চোখ রাখার লজ্জায়। বুঝছিস পাখি? সৌহার্দ্য থামে, গভীর নিঃশ্বাস নেয়। অন্ধকারে প্রিয়ন্তীকে দেখতে পারছে না সে। মেয়েটি কি অবাক হচ্ছে তার কথায়? সে কি ভাবছে তার সৌহার্দ্য ঘাই কি নির্লজ্জ? আজ থেকে নিজেকে এসবের জন্য প্রস্তুত করো না বাবুনি পাখি। তোকে আমি খুব ভালোবাসি, জানিস? তোকে তোর থেকে আমি বেশি ভালোবাসি। এমন ভালোবাসা ছিনিয়ে নেওয়ার অধিকার কাউকে দেব না, এমনকি তোকেও না। শেষ কথায় হিংস্রতা প্রকাশ পায় সৌহার্দ্যের কণ্ঠে। কিছু একটা পড়ার শব্দে সৌহার্দ্য চমকায়। তড়িঘড়ি করে আলো জ্বালায় রুমের। সেই আলোয় চোখ বুলায় রুমের চারপাশে। সহসাই তার চোখ গিয়ে আটকায় ফ্লোরে পড়ে থাকা প্রিয়ন্তীর দিকে। এক মুহূর্তের জন্য তার দুনিয়া থমকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে তার পুরো মুখ জুড়ে। দৌড়ে ছুটে গিয়ে প্রিয়ন্তীর মাথাটা কোলে তুলে নেয় সৌহার্দ্য। বাবুনি, এই পাখি, প্রিয়, চোখ খোল। কি হয়েছে বল আমাকে, কোথায় কষ্ট হচ্ছে তোর? আমার দিকে তাকে একবার। প্রিয়, এই প্রিয়। সৌহার্দ্য পাগলের মতো করতে থাকে। প্রিয়ন্তীর হাতজোড়া নিজের হাতের মধ্যে নিয়ে ঘষতে থাকে অনবরত। তারপরও কাজ না হওয়ায় উঠে গিয়ে দিকভ্রান্তের মতো জানালার পর্দা সরাতে থাকে। এদিক সেদিক ছুটতে থাকে একটু বাতাসের জন্য। তার দম বন্ধ হয়ে আসছে। মেয়েটির সাথে যে তার নিঃশ্বাসও জড়িত। বিশাল আকৃতি গেটের সামনে প্রায় 15-20 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে কাইফা। মেয়েটি কালো বোরকা আর কালো মাস্ক পরিহিত, সেই সাথে কালো একটা হিজাব পরেছে ওড়নার মতো, যার দরুন চোখ জোড়া ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না তার। মৃদু বাতাসে হিজাবের ফাঁকে বের হয়ে আসা চুলগুলো দোল খাচ্ছে কপাল জুড়ে। সে হিজাব পরতে পারে না, শুধুমাত্র প্রিয়ন্তীর জন্য তাকে এভাবে বোরকা আর হিজাব পরে থাকতে হয়। সকালের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ আগেই। ব্যায়াম শেষে মাঝবয়সী কিছু লোক বাড়ি ফিরছে, আর কেউ কেউ ছুটছে স্কুল ও অফিসের উদ্দেশ্যে। তাদের মধ্যে কেউ কেউ আবার 2-1 বার তাকাচ্ছে কাইফার দিকে। সে লজ্জা পাচ্ছে, নিজেকে অস্বস্তিতে গুটিয়ে নিচ্ছে বারবার। এত সকাল সকাল আসাটা একদম উচিত হয়নি কাইফের বাচ্চা। পরীক্ষা শেষ হয়েছে মাত্র 10-12 দিন হলো, এতেই তুই তোর জানের জিগার বান্ধবীর জন্য পাগল হয়ে গেছিস? ছে! কথাটা ভাবনায় আসতেই মুখ কুচকায় কাইফা। এতটা ছ্যাঁচড়া কবে হলো সে? আচ্ছা, সকলে কি তাকে ভিক্ষুক ভাবছে, অথবা চোর? কাইফা সন্দিহান চোখে আশেপাশে তাকায়। না, এখন আর কেউ তাকে দেখছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় গেটের ভাগ দিয়ে উকি দেয় বাড়ির ভেতরে। সে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে এখানে। গেটে দারোয়ান না থাকায় জিজ্ঞাসা করতে পারছে না সঠিক জায়গায় এসেছে কিনা। উপায় না পেয়ে ডান হাতটা মেলে ধরে চোখের সামনে। হাতে থাকা কাগজের টুকরায় গোটা গোটা অক্ষরে লেখা চৌধুরী ভিলা, সেক্টর 2, রোড 5। কিন্তু সমস্যা একটাই, এলাকার নাম জানে না সে। তাড়াহুড়োয় শুধু অ্যাড্রেসের ওপরের অংশটুকুই টুকে এনেছে, নিচের অংশের কথা বেমালুম ভুলে গেছে। এক্সকিউজ মি আঙ্কেল,
অ্যাড্রেসটা দেখে বলুন তো এটা এই বাড়ির অ্যাড্রেস কিনা? প্রান্ত দাঁড়ায়। ঘাড় বাঁকিয়ে পিছু ফিরতেই বোরকা পরিহিতা কাইফাকে দেখতে পায় প্রান্ত, যার শুধু চোখ জোড়াই অনাবৃত। উজ্জ্বল ফর্সা মুখখানায় বাদামি রঙের চোখ বড্ড বেমানান লাগলো তার কাছে। বোরকা, হিজাব, মাস্ক সবই তো কালো, তাহলে চোখ জোড়া বাদামি হলো কেন? এটা তো মহা অন্যায়। কি হলো আঙ্কেল, বলুন না প্লিজ। কাইফার অনুরোধসূচক বাক্যে ঘোর কাটে প্রান্তের। সে আশেপাশে তাকায়, ওপরে নিচে তাকায়, কিন্তু আঙ্কেলের মতো দেখতে কাউকে খুঁজে পাচ্ছে না। মেয়েটি কাকে আঙ্কেল ডাকছে? তাকে? সহসাই তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তড়িঘড়ি তোরে পকেট থেকে ফোন বের করে গালের খোঁচা খোঁচা দাড়ি দেখে, মাথা নিচু করে পেট দেখে। কই, সব তো ঠিকই আছে, তাহলে মেয়েটি তাকে আঙ্কেল ডাকছে কেন? এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা নাকি চোখে সমস্যা? কাকে আঙ্কেল ডাকছো? এখানে আমি ছাড়া আর কে আছে? আপনাকেই ডাকছিলাম। প্রান্তের মাথা গরম হয়। মাত্র ৩০ বছর বয়স তার, এই বয়সেই তাকে আঙ্কেল বানিয়ে দিল। স্ট্রেঞ্জ। এই যে এই অ্যাড্রেসটা দেখুন। বলেই হাতে মোচড়ে থাকা কাগজের টুকরাটুকু বাড়িয়ে দেয় প্রান্তের দিকে। রাগ দমন করে ভ্রু কুচকে কাগজখানা হাতে তুলে নেয় প্রান্ত। মনোযোগ সহকারে দেখতে থাকে ঠোঁট কামড়ে, আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, এই পিচ্ছি, কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 1-এ নাকি 2-তে? কাইফা চমকায়। সে কি ভুলে অ্যাড্রেস লেখা অংশের পরিবর্তে তার ভাইয়ের লেখা অংশ ছিঁড়ে নিয়ে এসেছে? সহসাই ছৌ মেরে কাগজের অংশটুকু ছিনিয়ে নেয় প্রান্তের হাত থেকে। এপিটোপিট উল্টিয়ে দেখতে থাকে মনোযোগ সহকারে। সরি আঙ্কেল, আমার ভুল হয়েছে। আপনাকে আমার একদমই আঙ্কেল ডাকা উচিত হয়নি, আপনাকে তো দাদা ডাকা উচিত ছিল। আবার সরি, দাদা না, দাদার আব্বা বাব্বা। একদমে কথাগুলো বলে শ্বাস ফেলে কাইফা। রাগে তার হাত পা কাঁপছে। তার লেখাকে এত বড় অপমান! 1-2-এর বাচ্চা বলছে তাকে। অস্বস্তি, ভয়ে, চিন্তায় হাতের তালুতে মুচড়িয়ে রাখা কাগজটুকু ঘামের দরুন ভিজে গিয়েছে হয়তো। সেজন্যই লেখাগুলো এমন এলোমেলো হয়ে গিয়েছে। তাই বলে তাকে বাচ্চা বলবে? তাকে কোন দিক দিয়ে বাচ্চার মতো লাগে? প্রান্ত কিছু বলতে যাবে, তখনই ছুটে আসে প্রিয়ন্তী। শক্ত করে জড়িয়ে ধরে কাইফাকে। সে ছাদে এসেছিল গাছে পানি দেবার জন্য। তখনই কাইফাকে দেখতে পায়। প্রান্ত ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম কাইফা। আমরা সেই ছোট্ট কাল থেকে একই স্কুলে পড়াশোনা করছি। তোমাকে বলেছিলাম না ওর কথা? কোন ক্লাসে পড়ে? প্রিয়ন্তী থমকায়, চোখ ছোট ছোট করে তাকায় প্রান্তের দিকে। কি বলছে সে? তার বেস্ট ফ্রেন্ড তো তারই ক্লাসের হওয়ার কথা, তাই না? আমরা একসাথেই পড়ি, একই ক্লাসে। কি বলছিস প্রিয়? কি সাংঘাতিক ব্যাপার! এই মেয়ে তো তোর থেকেও ছোট, 1-2-এর বাচ্চা, দুধ ভাত। শেষে কিনা দুধ ভাত মেয়েকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিস? ছ্যা ছ্যা ছ্যা। ড্রয়িং রুমের মাঝ বরাবর লাল কার্পেটের উপর দাঁড়িয়ে আছে কাইফা। প্রিয়ন্তী তাকে সোফায় বসিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ হল, কিন্তু এখনও আসার নাম নেই। বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় সে। আশেপাশে চোখ বোলায় মুগ্ধ নয়নে। এত সুন্দর বাড়ি সে আগে দেখেনি। মাথার উপর বিশাল বড় ঝাড়বাতিটা দেখে রাজপ্রাসাদের কথা মনে পড়ে তার। চোখ নামাতেই চন্দ্রাকৃতির ন্যায় সাজানো 2 সেট সোফা নজরে আসে, যার মাঝে কারুকাজ খর্চিত কাঠের দুটো টি টেবিল রাখা। দেয়ালের এক পাশ জুড়ে বড় একখানা টিভি আর অন্য পাশ জুড়ে অ্যাকোয়ারিয়াম ড্রয়িং রুমের সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই মেয়ে কে তুমি? কাকে চাই? মিহির ডাকে সম্বিত ফিরে পায় কাইফা। ভদ্রতার খাতিরে মাথা নিচু করে ফেলে মুহূর্তেই। মিহি আপু, ও আমার ফ্রেন্ড কাইফা, আমার সাথে দেখা করতে এসেছে। বলেই হাতে থাকা চা বিস্কুটের ট্রে টেবিলে রাখে প্রিয়ন্তী। প্রিয়ন্তীর কথায় মিহি আর সারা খুশি হলেও মুখ বাঁকায় রিশা। কাইফা, বসো, বসে নাস্তা করো। বলেই সারা আপুর হাত ধরে অন্য সোফায় গিয়ে বসে মিহি। রিশাও কিছু দূরত্ব বজায় রেখে বসে ফোন হাতে। তুমি কোথায় থাকো কাইফা? তোমার বাবা কি করে? তোমার সম্পর্কে বলো। কোমল কণ্ঠে প্রশ্নটা জিজ্ঞেস করে সারা। কাইফা হাত চুলকায়, চোখের পাতা ফেলে ঘন ঘন। অস্বস্তি হচ্ছে তার। আমতা আমতা করে উত্তর দেয়, আমি আজিমপুর বস্তিতে থাকি। আমরা এক ভাই এক বোন। আমার আব্বা ভাঙাড়ি বিক্রি করে আর আম্মা জামা কাপড় সেলাই করে। কাইফা থামে, তার বুক কাঁপছে। সামনে থাকা পানির গ্লাস উঠিয়ে গদগদ করে সবটুকু পানি শেষ করে। বোরকার হাতায় মুখে লেগে থাকা অবশিষ্ট পানির বিন্দুটুকু মুছে নেয়। আগের ন্যায় বলতে থাকে, আম্মা বিকেলে ফুলের মালা গেঁথে রাখে, আব্বা কাজ থেকে এসে সেগুলো বিক্রি করে। এভাবেই সংসার চলে আমাদের।
আমি একটা সরকারি স্কুলে পড়ি। বাসায় কাজ থাকায় প্রতিদিন স্কুলে যেতে পারি না, সপ্তাহে 2 দিন যাই। কাইফার কথায় মিহি আর সারা দুঃখ প্রকাশ করলেও ফকিরনি বলে মুখ বিড়বিড়ায় রিসা। সামনেই আমার বিয়ে, তোমার মাকে বলবে আমার বিয়ের যত যত ফুল লাগে তাকে দিতে। আমার সব রকমের ফুল চাই। পারবে না দিতে? পারবে না পুরো বাড়িটাকে ফুল দিয়ে সাজিয়ে দিতে? কাইফার চোখ চকচক করে উঠে ওঠে। এই কাজের বাহানায় হলেও সে 2 দিন প্রিয়ন্তীর সাথে থাকতে পারবে, সময় কাটাতে পারবে, গল্প করতে পারবে। এই সব ভাবনার মাঝেই তার মুখে অদৃশ্য হাসির রেখা ফুটে ওঠে। বাড়ির সামনে সারিবদ্ধভাবে 3টি গাড়ি দাঁড়িয়ে আছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, যার ফলে পুরো আকাশ জুড়ে ছড়িয়ে আছে লাল কমলা আভা। একে একে বাড়ির সকল সদস্য বাহিরে বের হয়ে আসে। সারির প্রথম গাড়িটি নূর চৌধুরীর। সে ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে আর বারবার সময় দেখছে। তখনই আগমন ঘটে বাড়ির গিন্নিদের। তার পাশে এসে বসে তার সহধর্মিনী রূপালী চৌধুরী। গাড়ির পেছনের সিটে গিয়ে বসে বাকি 2 গিন্নি, মোহনা চৌধুরী ও শাহানা চৌধুরী। মাঝের গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে প্রান্ত। তার পাশে গিয়ে বসে তার ছোট বোন মিহা, আর পেছনে গিয়ে বসে মিহি ও সারা। সর্বশেষ গাড়িতে বসে আছে সৌহার্দ্য। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। এই সব মেয়েলি ব্যাপারে সে যেতে চায় না, কিন্তু এক প্রকার বাধ্য হয়েই যেতে হচ্ছে তাকে। বাড়ির বড় মেয়ের বিয়ে, যাতে কেনাকাটায় কোনো ত্রুটি না থাকে। আমি কি তোর প্রেমিক লাগে? গাড়িতে উঠতে গিয়ে সৌহার্দ্যের প্রশ্নে থেমে যায় রিসা। সকলে গাড়িতে উঠেছে অনেকক্ষণ আগেই, কিন্তু তার আসতে দেরি হয়ে গিয়েছে। সময় মতো মেকআপ শেষ করতে পারলেও আইলাইনার ঠিকভাবে লাগাতে হিমশিম খেতে হয় তার। তাছাড়া সে ইচ্ছে করেও দেরি করে এসেছে। সে জানালা দিয়ে দেখেছে সৌহার্দ্যের গাড়ি সদার শেষে, তাই সকলে যখন প্রথম দুটোতে উঠে পড়ে তখন সে নিচে নেমে আসে যাতে সৌহার্দ্যের সাথে একা যেতে পারে। কি হলো, কথা বলছিস না কেন? সৌহার্দ্যের ধমকে কেঁপে ওঠে রিসা। মিনমিনিয়ে বলে, আমি তো চাই তোমার সাথে প্রেম করতে, শুধু প্রেম না বিয়েও করতে চাই, কিন্তু তুমিই তো আমার দিকে ফিরে তাকাও না সৌহার্দ্য ভাই। আমার পাশে শুধুমাত্র আমার প্রেমিকা অথবা বউ বসবে। বলি রিসার দিকে তাকায় সৌহার্দ্য। নাক মুখ কুচকে পুনরায় বলে, তুই পেছনে গিয়ে বস, তোর শরীর থেকে বাজে স্মেল আসছে। রিসা গটগট পায়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ে। রাগে তার শরীর কাঁপছে। গাড়িতে বসে চোখ বুজে রায় বিরক্তিতে। সৌহার্দ্য ভাই তাকে এভাবেই অপমান করে সব সময়। তুই কি গাড়িতে উঠবে নাকি তোকে ফেলে চলে যাব? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সে এসে গাড়ির সামনে দাঁড়িয়েছিল নীরবে। সে যেতে চায়নি, কিন্তু মামার কথা রাখতেই যেতে হচ্ছে তাকে। মাগরিবের নামাজ শেষ করে বোরকা পরে আসতে একটু দেরি হয়ে গিয়েছে তার, কিন্তু এসে দেখে সকলে চলে গিয়েছে। শুধুমাত্র সৌহার্দ্য ভাই আর রিসা আপু আছে। রিসাকে পেছনে বসে থাকতে দেখে গাড়িতে উঠতে ইতস্তত করে প্রিয়ন্তী, যদি তাকে আবার কথা শুনিয়ে দেয়। কি হলো প্রিয়, কথা কানে যাচ্ছে না? প্রিয়ন্তী কেঁপে ওঠে, চোখ তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। তার চোখের ভাষা বুঝতে পারছে না সে। সৌহার্দ্য কি রাগ করছে সে তাদের সাথে যাচ্ছে বলে? বুকে সাহস জুগিয়ে গাড়ির দরজা খুলে উঠতে গেলেই সৌহার্দ্যের রাম ধমকে থেমে যায় প্রিয়ন্তী। তোর কি আমাকে ড্রাইভার মনে হয়? তুই পেছনে বসবি আর আমি ড্রাইভ করে নিয়ে যাবো তোকে? বেয়াদব মেয়ে। প্রিয়ন্তী গাড়ি থেকে পিছিয়ে আসে। কোথায় বসবে বুঝতে পারছে না সে। সহসাই তার চোখ যায় গাড়ির পেছনে থাকা ডিকির দিকে। মনে মনে ভাবতে থাকে, তাহলে কি তাকে গাড়ির ডিকিতে বসেই যেতে হবে? প্রিয়ন্তীর আকাশকুসুম ভাবনার মাঝে সৌহার্দ্য তার পাশে থাকা সিটের দরজা খুলে দেয়। চোখের ইশারায় বুঝায় তার পাশে বসতে। প্রিয়ন্তী ভরকায়, ভ্রু কুচকে ভাবতে থাকে, গাড়ির পেছনে বসলে সে ড্রাইভার হয়ে যেত, এখন যে পাশে বসাচ্ছে তাহলে এখন কি হবে? পিচ ঢালা রাস্তায় খুব ধীর গতিতে চলছে সৌহার্দ্যের গাড়ি। জানালার কাঁচ হালকা নামানো, যার দরুন মৃদু ঠান্ডা বাতাস ছড়িয়ে আছে পুরো গাড়ি জুড়ে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ। সেই আলোর রেখা মাঝে মধ্যেই কাঁচ ভেদ করে ঢুকছে গাড়ির ভেতরে। এভাবে মুচড়ামুচড়ি করছিস কেন? এর প্রবলেম? সৌহার্দ্যের ভারী পুরুষালীর কণ্ঠে স্থির হয়ে বাসে প্রিয়ন্তী। গাড়িতে ওঠার অভ্যেস নেই তার, যার দরুন পেটের ভেতর মোচড় দিচ্ছে। তেতো ভিকুর আসছে অনবরত। প্রিয়ন্তী আর চোখে তাকায় সৌহার্দ্যের পানে, যার চোখ জোড়া স্থির সামনের সরু রাস্তায়। মৃদু বাতাসে কপাল জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলো ল্যাপতে যাচ্ছে। সেগুলো গিয়ে বাড়ি খাচ্ছে চোখে মুখে। ফলে এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে চুল ঠিক করায় ব্যস্ত সে। প্রিয়ন্তী চোখ ঘোরায়। সৌহার্দ্যের কাছে কিছু বলার সাহস নেই তার, না হলে এক্ষুনি বলতো, ভাইয়া গাড়িটা একটু থামাবেন, আমি বমি করব।
কি হলো প্রিয়, কথা বলছিস না কেন? কোনো সমস্যা হচ্ছে তোর? সৌহার্দ্যের কথার মাঝেই গড়গড় করে বমি করে পুরো বোরকা ভাসিয়ে ফেলে প্রিয়ন্তী। সৌহার্দ্য সহসাই গাড়ির ব্রেক কষে, যার দরুন প্রিয়ন্তী সামনের দিকে হেলে পড়তে নিলে এক হাতে আটকে নেয় তাকে। বাবুনি, পাখি, কি হয়েছে? বমি করছিস কেন? জ্বরটর আসলো নাকি? সোয়েটার পরিস না কেন? সৌহার্দ্য অস্থির হয়ে পড়ে। নেকাব উঠিয়ে পাগলের মতো কপাল গাল হাতড়াতে থাকে প্রিয়ন্তী। প্রিয়ন্তী স্তব্ধ হয়ে বসে আছে, মাথা ঝিমঝিম করছে তার। সৌহার্দ্য কি বলছে কিছুই শুনতে পারছে না যেন। অস্বস্তিতে নিজেকে গুটিয়ে নিচ্ছে বারবার। আজ পর্যন্ত কোনো পুরুষালীর ছোঁয়া পায়নি সে। লজ্জায় পুরো দেহ আষাঢ় হয়ে আসছে ক্রমশই। এই ছোট লোক, তোকে কে বলেছে আমাদের সাথে আসতে? কখনো উঠেছিস গাড়িতে? এখন কি তোর বাপ এসে এগুলো পরিষ্কার করবে? রিসা রাগে ফুঁসছে। গাড়ির পেছনে বসে কানে হেডফোন লাগিয়ে লুকিং গ্লাসে এতক্ষণ সৌহার্দ্যকেই দেখছিল সে। আবেশে চোখ বুঝতেই হঠাৎ গাড়ির ব্রেক কষে, যার ফলে তার মাথা গিয়ে বাড়ি খায় সামনের সিটে। কান থেকে হেডফোন খুলে সামনে তাকাতেই কানে ভাসে সৌহার্দ্যের শেষ কথাটি। সেই সাথে প্রিয়ন্তীর গালে কপালে সৌহার্দ্যের হাতের বিচরণ তার রাগকে তরতর করে বাড়িয়ে দেয়।